আজকের তাজা নিউজ কি বলছে দেখে নিন শেষ পর্যন্ত। চানখারপুলে আনাজ সহ 6 হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। পল্লবীতে পুলিশ হেফাজতে জনের মৃত্যুর দায়ে সাবেক এসআই জাহিদের যাবজ্জীবন। হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের দুর্নীতির পরবর্তী সাক্ষ্য গ্রহণ 26 আগস্ট। আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন টিউলিপ। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু ভোট সম্ভব। নির্বাচনের দায়িত্বে থাকবে 80,000-এরও বেশি সেনা সদস্য, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মালয়েশিয়ার পথে ডক্টর ইউনূস, কাল বৈঠক আনোয়ার ইব্রাহিমের সাথে, সই হতে পারে কয়েকটি সমঝোতা স্মারক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। শহীদ আনাসের বাবা ও মা আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। এই মামলার মোট সাক্ষী 44 জন। এর আগে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলার সূচনা বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তার অধীনস্থদের মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন এবং চানখারপুলে সেদিন ছাত্রদের আন্দোলন দমনে চাইনিজ রাইফেল ও এসএমজি ব্যবহার করে গুলি করা হয়। এই মামলার 8 আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক আছেন। সকালে গ্রেফতার 4 আসামি শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে আনা হয়। শেখ হাসিনার মামলার পর এটি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ। রাজধানীর পল্লবীতে 2014 সালে পুলিশি হেফাজতে নির্যাতনে ইশতিয়াক হোসেন জনি নিহতের মামলায় সাবেক এসআই জাহিদুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অন্য 2 আসামি এএসআই রাশিদুল হাসানের যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে 10 বছরের সাজা ও রাসেলকে খালাস দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি এস.এম. কুদ্দুস জামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রায় দেয়। 2014 সালের 8 ফেব্রুয়ারি পল্লবীর এক বাসায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমন নারীদের সঙ্গে অশালীন আচরণ করেন। এ সময় সেখানে থাকা ইশতিয়াক হোসেন জনি ও তার ভাই ইমতিয়াজের সঙ্গে সুমনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুমনের ফোনে পুলিশ এসে জনি ও তার ভাইকে ধরে থানায় নিয়ে নির্যাতন করে। জনিকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জনির ভাই ইমতিয়াজ হোসেন ওই বছরের 7 আগস্ট মামলা করেন। 2020 সালের 9 সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত রায় দেয়। রায় পল্লবী থানার তখনকার এসআই জাহিদুর রহমান এবং 2 এএসআই রাশিদুল হাসান ও কামরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপর 2 আসামি পুলিশের সোর্স সুমন ও রাসেলকে 7 বছর করে কারাদণ্ড দেয় বিচারিক আদালত। দণ্ডিত 5 আসামির মধ্যে এএসআই কামরুজ্জামান শুরু থেকে পলাতক, আর সুমন সাজা ভোগ করে বেরিয়ে গেছে। দুর্নীতির অভিযোগে আলাদা 3 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হতে যাচ্ছে আজ। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক এই মামলাগুলো দায়ের করে। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনকে আসামি করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এসব মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সাক্ষ্য দেওয়ার জন্য আলাদা 3 মামলার বাদীদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। তদন্ত শেষে গত 10 মার্চ তদন্তে প্রাপ্ত আরও 4 জন সহ 12 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এই মামলায় রাজুক, গৃহায়ণ ও গণপূর্তের কর্মকর্তা সহ 11 জনকে আসামি করা হয়েছে। বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির সমস্ত অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেছেন শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তার দাবি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বলেন, শেখ হাসিনা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়েছেন তিনি। তিনি বলেন, নিঃসন্দেহে বাংলাদেশে কিছু মানুষ অপকর্ম করেছে, তাদের শাস্তি হওয়া উচিত, তবে তিনি এসবের মধ্যে ছিলেন না। তার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, আইনি সহায়তার প্রস্তুতি চলছে।
আইনজীবীর পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গেল বছর জুলাই গণঅভ্যুত্থানের পর অর্থ পাচারের সহায়তা এবং লন্ডনে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে নানা সুবিধা পাওয়ার অভিযোগ ওঠে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এরপরই অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত শুরু করেন দুর্নীতি দমন কমিশন। আরপিও নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠক চলছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মুবাশশির আহমদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুবাশশির, বৈঠক সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি মিথিল, আপনি যেমনটা বলছিলেন, আসলে আপনি জানেন যে প্রধান উপদেষ্টার যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত করার যে চিঠি, তারপর থেকে কিন্তু সংশ্লিষ্ট নির্বাচন কমিশন এই বিষয়ে তাদের যে কার্যকলাপ সেটি কিন্তু শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু তারা গণপ্রতিনিধিত্বমূলক আদেশ অর্থাৎ আরপিও সম্পর্কে এইবার দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছে। তার আগেও একবার বৈঠকে বসেছিল। তো এই আজকের যে বৈঠক, সেই বৈঠকে আসলে 28টি বিষয় দিয়ে তারা প্রস্তাবনা নিয়ে আসলে বৈঠকে বসেছেন এবং এখানে যে বিষয়টি তারা বৈঠকে ছিল যে স্থানীয় যারা নির্বাচন করবেন, আসলে যারা প্রতিনিধি হিসেবে দাঁড়াবেন, তারা কিভাবে এই নির্বাচনটি করবেন এবং কিভাবে তারা সংসদ সদস্য হবেন, সেই বিষয়ে একটা প্রস্তাবনা নিয়ে তারা আলোচনা করেছে। তাছাড়া এই প্রস্তাবনাগুলো পাশ হওয়ার পর তারা কিন্তু এটিকে আইন মন্ত্রণালয়ে পাঠাবে, সেখানে ভোটিং সিস্টেম হবে, তারপর সেটা সরকারের সংশ্লিষ্ট যে বিভাগ সেখানে পাঠানোর পরেই এই যেই মূল প্রস্তাব সেটি কিন্তু পাশ হবে। তাছাড়া আরও একটি বিষয় যদি আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই এই মিটিংয়ে এই যেই আরপিও বিষয়ে যে মিটিংটি হচ্ছে সেটিতে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার একসাথে মিটিংয়ে বসেছেন এবং আজকে বিকাল নাগাদ এই মিটিং চলবে, তারপর গণমাধ্যমকে বিস্তারিত বিষয়ে জানানো হবে। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। মুবাশশির, আপনাকে ধন্যবাদ। নির্বাচনকে কেন্দ্র করে ৮০,০০০ সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, চাঁদাবাজ যে রাজনৈতিক দলের সদস্যই হোক না কেন, ছাড় দেয়া হবে না। যত বড় নেতাই হোক, তাকে ধরা হবে। কেরানীগঞ্জে ঢাকা ৩ সংসদীয় আসনের ভোট কেন্দ্র তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। রিটার্নিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে, ওনার জন্য একজন, তারপরে আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনী তো থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। এই সফরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং 3টি নোট বিনিময়ের কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সাথে যুক্ত হবেন পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিডার চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। বৈঠকে সমঝোতা স্মারকে গুরুত্ব পাবে প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মেমোসের মধ্যে সমঝোতা সই সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সূচক বৃদ্ধির প্রবণতা রয়েছে। দেশের 2 শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে। সোমবার সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয় দেশের প্রধান শেয়ার বাজার ডিএসসিতে। লেনদেন শুরুর আধা ঘন্টা পর ডিএসসির সাধারণ সূচক আগের দিনের চেয়ে 36 পয়েন্ট বেড়ে 5,387 পয়েন্টে অবস্থান করে। এরপর 11:15টার পর সূচক কিছুটা উঠানামা করে, তবে সূচক আর ঋণাত্মক হয়নি। শেয়ারের দাম বাড়ার তালিকায় বেশ ভালো অবস্থানে রয়েছে ব্যাংক ও জ্বালানি খাত। ওই 2 খাতের প্রায় সবকটি কোম্পানির শেয়ারের দামই ঊর্ধ্বমুখী। ঢাকা ও চট্টগ্রাম 2 স্টক এক্সচেঞ্জে শেয়ারের হাতবদল প্রবণতাও বেশ ভালো। 5 আগস্টের পর যারা লুটপাট, চাঁদাবাজি, মামলাবাজি, টেন্ডারবাজি করেছেন তারা কেউই রক্ষা পাবে না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যকে আরও শক্তিশালী করার
আহ্বান জানিয়েছেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণ অভ্যুত্থানের তরুণ যুবাদের স্বপ্ন, প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা 5ই আগস্ট গণহত্যা চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল জানিয়ে তিনি বলেন, সংস্কার করতে গিয়ে যেন হতাশ হয়ে না পড়ি। দেশকে অস্থিতিশীল করতে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। অ্যানি বলেন, বিএনপি গত 17 বছর আন্দোলন সংগ্রামের সময়ও হতাশ হয়নি, হাসিনা মুক্ত দেশেও হতাশ নয়। দীর্ঘ 15 বছর পর নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে অবস্থিত নওগাঁ কনভেনশন সেন্টারে ভোট দেবেন 11টি উপজেলা ও 3টি পৌরসভা কমিটির 1414 জন কাউন্সিলর। দুপুর 2টা হতে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে এলাকা। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টার ও ব্যানার সাঁটানো হয়েছে। জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস.এম. রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এই সম্মেলনে সভাপতি পদে 8 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন এবং সাংগঠনিক সম্পাদকের 2টি পদের জন্য 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৌন্দর্য রক্ষার পরিবর্তে প্রতি বছর দখল বাণিজ্যের কারণে সৌন্দর্যহানি হয়েছে বহুগুণ। সৈকত জুড়ে যেটুকু বেলাভূমি আছে সেখানেও যেখানে সেখানে পসরা সাজিয়ে বসেছে দোকানগুলো। ভাসমান গরু, ঘোড়া আর বিচ বাইকের বিচরণেও অনেক সময় অতিষ্ঠ হন পর্যটকরা। কক্সবাজার প্রতিনিধি মর্শিদুর রহমান খোকনের পাঠানো তথ্য ছবিতে 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 2য় পর্ব। সৈকত শহর কক্সবাজারের প্রধান আকর্ষণ বঙ্গোপসাগরের নীল জলরাশির প্রান্তে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা দীর্ঘ বেলাভূমি। মূল শহরের পশ্চিমে বিমানবন্দরের পাশের সমুদ্র সৈকত টেকনাফ পর্যন্ত 120 কিলোমিটার দীর্ঘ। বিদেশি পর্যটকদের জন্য অন্তত 1 কিলোমিটার বালুকা বেলায় বিশেষ পর্যটন জোন করার কথা থাকলেও তা এ পর্যন্ত আলোর মুখ দেখেনি বলে অভিযোগ রয়েছে। সৈকতের পরিবেশ ও সৌন্দর্য বিনষ্ট হচ্ছে নানা অব্যবস্থাপনায়। বিচ বাইক এগুলো তো এখানে এক্সক্লুসিভ জোনে এটা একটা আলাদা করে করার দরকার ছিল। এটা বিচ ম্যানেজমেন্ট তো এটা ভালো করে নাই। এখানে যে ব্যবস্থাপনা যদি আরো সুন্দর করে যদি থাকতো তাহলে ভালো হইতো। পর্যটনের জন্য বিচের পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমরা সবাই সচেতন, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পর্যটক জানতো তারা মলমূত্রের সাথে হোটেলে মলমূত্রের সাথে গোসল করতেছে, এটা যদি পর্যটক জানতো তারা কখনো এখানে আসতো না। এই বিষয়ে জানতে চাইলে বিষয়টি পৌরসভা ও উন্নয়ন কর্তৃপক্ষের উপর বর্তায় বলে জানালেন বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আছে, কক্সবাজার পৌরসভা আছে, এখানে প্রত্যেকেই কিন্তু আমাদের তাদের ভিজিলেন্স টিম কাজ করছে এবং যদি অবৈধ কোনো পন্থায় তারা যদি নিষ্কাশনের ব্যবস্থা করেন, এটি উভয় কর্তৃপক্ষের দেখার সুযোগ রয়েছে। জেলা প্রশাসন এই বিষয়টি তদারক করবে। এদিকে বাজার উন্নয়ন কর্তৃপক্ষ বলছে সৈকত নিয়ে কাজ করে থাকে বিচ ম্যানেজমেন্ট কমিটি, তাদেরই দায়িত্ব এটি। প্রশাসনিক এবং যে অন্যান্য বিষয়গুলো এগুলো আসলে জেলা প্রশাসন, জেলা পুলিশ, পর্যটন পুলিশ, বিচ ম্যানেজমেন্ট কমিটি এদের উপরে বর্তায়। দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করে সৈকতকে পর্যটন বান্ধব করে তুলতে এখনই পরিকল্পনা নেওয়ার তাগিদ কক্সবাজারবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চানখারপুলে আনাস সহ 6 হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। পল্লবীতে পুলিশ হেফাজতে জনের মৃত্যুর দায়ে সাবেক এসআই জাহিদের যাবজ্জীবন। হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের দুর্নীতির পরবর্তী সাক্ষ্য গ্রহণ 26 আগস্ট। আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন টিউলিপ। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু ভোট সম্ভব। নির্বাচনের দায়িত্বে থাকবে 80,000-এরও বেশি সেনা সদস্য, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মালয়েশিয়ার পথে ডক্টর ইউনূস। কাল বৈঠক আনোয়ার ইব্রাহিমের সাথে সই হতে পারে কয়েকটি সমঝোতা স্মারক।